আচ্ছা, যাই হোক, আমরা আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির C1 ইউনিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন কিন্তু এটা C1 ইউনিট। তো প্রথমে আমরা কিন্তু C1 ইউনিট সম্পর্কে জেনে নেব যে আসলে C1 ইউনিটে কি কি আছে। এই বিষয়টা যদি জানেন আরো একটু বেশি ক্লিয়ার হয়। এখন অনেকে জয়েন করছে, ঠিক আছে। C1 ইউনিট বলতে দেখেন আসলে সি ইউনিটের একটা অংশ বা সহযোগী অঙ্গ। অন্য জায়গায় এটা সরাসরি একটা নাম দিয়েছে, আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে এটা আর্টস ফ্যাকাল্টির মধ্যে ফেলে দিয়েছে। তো যাই হোক, এখানে C1 ইউনিট বলতে মাত্রই দুইটি সাবজেক্ট আছে এবং দুইটি সাবজেক্ট দুইটা বিভাগকে দখল করছে। দুইটা ইউনিট বলতে এখানে একটা হলো নাটক ও নাট্যতত্ত্ব একটা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট হলো চারুকলা। এবং দুইটা সাবজেক্ট কিন্তু দুইটা ফ্যাকাল্টি বা দুইটা বিভাগকে ধারণ করে রাখছে, দুইটা বিভাগকে ধারণ করে রাখছে। যে এটার নামও কিন্তু নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, দুইটা বিভাগ। এখানে আমাদের মনে অনেকের ভিতরে কিছু ধারণা কাজ করে যে এখানে দেখেন অনেকে কিন্তু কিছু ধারণা নিয়ে আসে। সেটা হলো যে আমরা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যদি আমরা চান্স পাই তাহলে যে সাবজেক্টটা পাবো, নাটক ও নাট্যতত্ত্ব যে সাবজেক্টটা পাবো, আমাকে কি সারা জীবন নাটকই করতে হবে, গান বাজনা করতে হবে, নাচতে হবে, হ্যাঁ, নাকি এই মাথায় বড় বড় চুল রেখে পিকুলার সাইডের একটা ভাব নিয়ে সবসময় ঘুরতে হবে, সাইডে একটা ব্যাগ রাখতে হবে, এমনই কি ঘটনা? কিংবা চারুকলা বিভাগ সম্পর্কে অনেকেরই ধারণা কম, যে হয়তো তারা এখানে ধরে নিতেছে যে চারুকলাও মানে নাচানাচির একটা সাবজেক্ট, এরকম মনে করতেছে। কিন্তু আসলে মূল বিষয়টা কিন্তু আসলে তা না। মূল বিষয়টা হলো নাটক এবং নাট্যতত্ত্ব সম্পর্কে জানা, চারুকলা সম্পর্কে জানা, বিভিন্ন ছবি সম্পর্কে জানা, প্রাচীন ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানা, আর্কিওলজির কিছু কিছু সাইট জানা, কম্পিউটারের আপনার ওল্ড ডিভাইস এবং মডার্ন ডিভাইস এই সম্পর্কে জানা। এখান থেকে অনেক ফ্যাশন ডিজাইনার বের হয়। আপনি কি জানেন একজন ফ্যাশন ডিজাইনারের অনেক দাম? আপনি যদি দেখেন কোন কোম্পানির একটা, মনে করেন যে আর্ট বা একটা ফ্যাশন যদি আপনি তুলে ধরতে পারেন, ফ্যাশন যে আপনি একটা ডিজাইন দিয়ে দিলেন, যে একটা ডিজাইন আপনি তৈরি করলেন বা একটা নকশা তৈরি করলেন যেটাকে বলা হয়, আপনার ওই নকশাটার মূল্য হতে পারে, কিংবা আপনি একটা লোগো তৈরি করলেন। এগুলো কিন্তু চারুকলা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্টুডেন্টসদের কাজ। হ্যাঁ, পরবর্তীতে এরা দেখা যেতেছে যে আপনি দেখেন একটা কোম্পানির লোগো তৈরি করলো, এই লোগোটা কিসের থেকে তৈরি করে? কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার ডিভাইসের মাধ্যমে তারা একটা লোগো তৈরি করে, ঠিক আছে। যেমন আপনার গ্রামীণ ফোনের যে লোগোটা দেখেন, এখানে কিন্তু একটা স্লোগান আছে ওনাদের, চলো বহুদূর, কি আছে না? জি স্যার আছে। এই চলো বহুদূর এই লোগোটা, এই যে কথাটা, এটা জানেন আপনারা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, কি বানাইছে? এই চলো বহুদূর এই কথাটা কে নিয়ে আসলো? আমার জানা মতে, আমি জানি, যদি ইনফরমেশন সঠিক হয়ে থাকে তবে সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন একজনের কাজ। আচ্ছা, যেটার ভ্যালু কত জানেন? এই চলো বহুদূর এই কথাটা বলার কারণে তার ভ্যালু কত জানেন? কয়েক কোটি টাকা। কত স্যার? কয়েক কোটি টাকা। তাহলে আপনি দেখেন একটা ডিজাইন করে দিতেছেন, একটা লোগো তৈরি করে দিতেছেন, একটা ফ্যাশন তৈরি করে দিতেছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এইখান থেকে আপনারা অনেকেই মনে করে যে আমরা কি এইখান থেকে করতে পারবো, যে ইন ফিউচার যে বিসিএস দিতে পারবো। আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট ইচ্ছে সেই সাবজেক্ট নিয়ে পড়েন, তাতে কিচ্ছু আসে যায় না। আপনি বিসিএস দেওয়ার সময় কিন্তু সেম কোশ্চেন, অর্থাৎ এই যে আপনার প্রিলি যে পরীক্ষাটা হয় 290 থেকে, সেম কোশ্চেন সবারই। বরং এখানে আপনি কিন্তু আরো বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন, কারণ আপনি এগুলো নিয়ে রয়েছেন আর পাশাপাশি কি করতেছে, প্রচুর প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবেন। তো এই বিষয়গুলোকে যারা ছোট করে দেখে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন নামে একটা সাবজেক্ট আছে, এখানেও কিন্তু আছে গ্রাফিক্স ডিজাইনের অংশ, ঠিক আছে। এটা নিয়ে যখনই কোনো স্টুডেন্ট বের হয়
বের হওয়ার সাথে সাথে দেখা যায় যে ওই স্টুডেন্টসের মানে মাস্টার্স কমপ্লিট করার আগে 2 লাখ 3 লাখ টাকা বিভিন্ন কোম্পানি থেকে রেট উঠতে থাকে যে আপনার মাসে 3 লাখ দেবো, আপনার মাসে 4 লাখ দেবো, আপনি আমাদের এখানে কাজ করেন। আগের থেকে কিন্তু আপনি মাস্টার্স কমপ্লিট করার আগে অনার্স থার্ড ইয়ারে থেকে অফার চলে আসে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো না জানার কারণে কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ি। তো এখন আসি আমি C1 ইউনিটের মূল আলোচনায়। C1 ইউনিটের আপনার কোশ্চেনের যে ধরন, এখানে বাংলায় আপনার থাকবে হলো 10টি নৈর্ব্যক্তিক, 10টি এমসিকিউ। ইংরেজিতে থাকবে হলো 10টি। আচ্ছা, আর বিষয় ভিত্তিক, এই যে আপনার যে এখানে 2টা বিষয় দেওয়া হয়েছে, বিষয় ভিত্তিক। বিষয় ভিত্তিক বলতে কি বোঝাইতেছে? নাটক, নাটক ও নাট্যতত্ত্ব, এটার মধ্যে থেকে থাকবে হলো 30, আর চারুকলা এইখানে থেকে থাকবে হলো 30। এই আপনি গুণে দেখেন 80টি। কিন্তু আপনাকে বুঝতে হবে চারুকলা, নাটক ও নাট্যতত্ত্ব আসলে কার কার সাথে জড়িত। এই বিষয়গুলো আমরা যখন বুঝতে পারবো তখন কিন্তু এই যে এখানকার 60টা নৈর্ব্যক্তিক, এগুলা কিন্তু ভাই 60টার মধ্যে একদমে 40টা কমন বানানো যায় এক টানে, যদি আপনি বিষয়টা বুঝে থাকেন। তার মানে এখান থেকে যদি 40টা পড়বে স্যার, হ্যাঁ 40টা কমন ফেলানো যায়। আমি জায়গাগুলো আপনাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে? জি স্যার, এটাই তো দরকার। আর যদি আপনি এই ঘটনাটা ঘটাইতে পারেন, এখান থেকে 40টা কমন। আর এখানে এবং ইংরেজি এবং বাংলা অংশ থেকে যে যে সাইড থেকে প্রশ্নগুলো থাকে, সেই বিষয়টা যদি আপনার মাথায় ধরিয়ে দেওয়া যায়, ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যে খুব সহজে এখানে একটানে 50টা দেখাইতে পারতেছেন। আর যেটা যদি আপনি পারেন, টেস্ট ঠেকাই আপনাকে বলেন। আর আপনারা সবাই জানেন আপনাদের কিন্তু 26.40 পাস মার্ক, ঠিক আছে? তো এখান থেকে যদি আপনি 40 পান, মাত্র 40 পান, আপনি কিন্তু ঠিক আছে। আর এই 40টা আমি সরাসরি আপনাকে সোর্স বলে দিতেছি। আচ্ছা, ভালো করে খেয়াল করেন। প্রথমে আমি নাটক ও নাট্যতত্ত্বের যে 30 আছে, এই 30 নিয়ে একটু আলোচনা করতেছি। বাংলা ইংরেজি আলোচনায় আমি একটু পরে আসতেছি। দেখেন, নাটক ও নাট্যতত্ত্ব, ঠিক আছে, আমি এই আলোচনা করতেছি। এখানে যে 30 মার্কস থাকবে, 30 মার্কস, এটা কোথা থেকে থাকবে, সোর্সটা কোন কোন জায়গা সেটা আমি বলতেছি, ঠিক আছে? তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমি আজকে যে আপনাকে আলোচনা করব, এই আলোচনাটা 60-এর মধ্যে থেকে 40টা পাবেন এরকম একটা আলোচনা করব। বাকি 20টার জন্য আমি পরবর্তীতে বা 2-1 দিনের মধ্যে আরেকটা ভিডিও দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আপনার হয়ে গেল। এখন লক্ষ্য করেন, প্রথমে আপনি দেখেন এখানে নাটক কি, মানে নাটক কাকে বলে, কি, ওহা কত প্রকার ও কি কি, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এইখানে আপনি নাটক কি, উহা কত প্রকার ও কি কি, কি ধরনের নাটক, কোনটা কি ধরনের নাটক, এই বিষয়গুলো আপনি জানবেন কিভাবে? দেখেন, এইখান থেকে আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা হলো আপনাদের বইয়ের 88 পেজ থেকে 96 পেজ পর্যন্ত। কোন বই? বাংলা সহপাঠ। সহপাঠ আপনাদের বইয়ে একটা নাটক আছে, ঠিক আছে? সিরাজউদ্দৌলা একটা নাটক আছে, লিখেছেন সিকান্দার আবু জাফর। এখানে দেখেন নাটকের প্রেক্ষাপটে 88 পেজ থেকে 96 পেজ পর্যন্ত যা বর্ণনা আছে, হ্যাঁ, এর মধ্য থেকে মিনিমাম 5টি নৈর্ব্যক্তিক করতে হবে। আমি কি কথাটা বুঝাতে পারছি? খুব ভালো করে পড়বেন, এত ভালো করে পড়বেন যে এই আপনি দেখেন কয়টা পেজ, 88 পেজ থেকে 96 পেজ, আপনার পেজ আছে কয়টা, 8টা বা 9টা পেজ আছে। ধরেন 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 96 9 পেজ। কি 9টা পেজ আমরা খেয়ে ফেলতে পারবো না? কি বলেন? জি ইনশাআল্লাহ স্যার, বলেন কি? এমন ভাবে পড়বেন, ঠিক আছে,
দেখবেন যে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের প্রচুর মার্কস নির্ভর করতেছে। তো এখানে সবচেয়ে বড় কথা হলো আমি যেটা বলতেছি, যারা আপনারা সোর্স অফ কোশ্চেনের ক্লাসটা করতেছেন তাদের সকলকেই সাধুবাদ, এবং যারা আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির C1 এর মাধ্যমে ভর্তি হয়ে জাহাঙ্গীরনগর অঙ্গনকে মুখরিত করতে চাচ্ছেন, ঠিক আছে, তাদের জন্যই কিন্তু আমাদের আজকের আয়োজন। এবং অনেকেই কিন্তু এই সোর্সটা সম্পর্কে কিছুই বুঝতে পারতেছে না, নানান দুনিয়ার আন্তর্জাতিক সম্পর্ক, অমুক সম্পর্ক, তমুক সম্পর্ক, অনেক কিছুই তারা পড়াশোনা করতেছে, বাট ব্যাপারটা কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে কোন জায়গা থেকে সোর্স অফ কোশ্চেনের ধরনটা কি, কোথা থেকে তারা প্রশ্ন করে। তো এরপরে আসেন নাম্বার 2, ঠিক আছে, আমি কয়েকজন ব্যক্তির নাম লিখব এইখানে, যে এই ব্যক্তিগুলো নাটকের সাথে জড়িত যেখান থেকে, যেমন আপনি প্রথমে এখানে আমি লিখব সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর। আচ্ছা, আরেকজন ব্যক্তির নাম লিখতেছি মনির চৌধুরী। চৌধুরী। আরেকজন ব্যক্তির নাম লিখতেছি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আরো একজন ব্যক্তির নাম আমরা লিখতেছি সেলিম আলদিন। সিকান্দার আবু জাফর, মনির চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আলদিন। এরপরে আছে হলো আমাদের শেক্সপিয়ার। শেক্সপিয়ার, কাজী নজরুল ইসলাম। দেখেন সিকান্দার আবু জাফর, মনির চৌধুরী, হ্যাঁ, এদের নাম কিন্তু আমরা ইতিপূর্বে শুনছি অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সেলিম আলদিন, এখানে আমি কয়জন ব্যক্তির নাম লিখেছি? সিকান্দার আবু জাফর, মনির চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর 3 জন, সেলিম আলদিন 4 জন, শেক্সপিয়ার 5 জন, 6 জন স্যার, আর কাজী নজরুল ইসলাম 6 জন। ঠিক আছে, এই যে ভাই একদম ক্লিয়ার। আপনি এখান থেকে পড়বেন কি, এদের লেখা নাটক সমূহ এবং প্রধান প্রধান নাটকের চরিত্র। এখন প্রধান প্রধান নাটক কাকে বলা হয়? আপনারা যখন সিকান্দার আবু জাফরের নাটকগুলো দেখবেন তখন লিস্টে ধরেন ওনার 20টা নাটক আছে, লিস্টের শুরুতে যে একদম শুরুতে আপনি যেখানেই সোর্সটা পান, শুরুতে যে প্রথম 3টা নাটক পাবেন, ওই নাটকগুলাকে বলা হয় প্রধান প্রধান নাটক। ওই নাটকগুলার যে চরিত্র আছে, ঠিক আছে, চরিত্র বলতে ওই নাটকের মধ্যে যে ব্যক্তিবর্গ আছে, যেমন আমরা যে নাটকটা আমাদের যে পাঠ্য বই যে নাটকটা আছে সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর, ঠিক আছে, এখন যদি প্রশ্ন আসে ঘসিটি বেগম কোন নাটকের চরিত্র, আপনি কিন্তু বুঝতে পারতেছেন সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র। ঠিক আছে, ঠিক এইরকম যে প্রধান প্রধান মানে অর্থাৎ সর্বোচ্চ 3টা দেখা গেল সিকান্দার আবু জাফরের 3টা, বিশেষ করে শেক্সপিয়ারের 3টা, সেলিম আলদিনের 3টা, রবীন্দ্রনাথ ঠাকুরের 3টা, মনির চৌধুরীর 3টা, কাজী নজরুল ইসলামের 3টা। এরপরেও যদি আপনি প্রধান প্রধান ঠিক না পান, আমি আপনাদের প্রধান প্রধান ঠিক পাই দেব, প্রথম 3টাই সাধারণত প্রধান প্রধান, যদি না থাকে আমি আপনাদেরকে লিখে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে আপনার অংশটা, এখান থেকে আপনি প্রশ্ন পাবেন মিনিমাম 7 থেকে 8টি, এই জায়গা থেকে প্রশ্ন পাবেন। অটোমেটিক্যালি কিন্তু আপনার প্রশ্নগুলো সিরিয়াল হয়ে যেতেছে, আপনি কোথা থেকে পড়বেন। এখন সিকান্দার আবু জাফর এই লোকটাকে অবশ্যই আপনি কোনো না কোনো বইতে পাবেনই, তার নাটকগুলো এগুলো আপনার পক্ষে সংগ্রহ করা কি অসম্ভব? কি বলেন আপনারা? জি না, একেবারেই কিন্তু সম্ভব। আর যার পক্ষে অসম্ভব
যার পক্ষে সম্ভব আর যার পক্ষে অসম্ভব দুজনে যদি একসাথে কথা বলেন তাহলে সবই কিন্তু সম্ভব, তাই না? অর্থাৎ আচ্ছা, তারপরে মনে করেন যে অনেক সময় দেখা যায় একজনের পক্ষে সম্ভব তার মানে সে প্লাস, আর একজনের পক্ষে অসম্ভব তার মানে সে মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস, দুইজনে কিন্তু বাদ হয়ে গেলেন। আবার কখনো কখনো দেখা যায় একজনের পক্ষে অসম্ভব আর একজনের পক্ষে অসম্ভব, দুইজনই অসম্ভব, কিন্তু দুইজনই কথাবার্তা বলতে 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 দেখা গেল অনেক সোর্স পেয়ে গেলেন। তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হতেই পারে। কোনটা জি বলতে স্যার, বলে জানি না। মাইনাসে মাইনাসে প্লাসটা হওয়া দরকার। ঠিক আছে, কি বলেন ভাই? এই ঘটনাটাই বেশি ঘটে, কারণ আমরা সবাই সব সোর্স সম্পর্কে জানি না। মাইনাস সাইডটা আমাদের মধ্যে কম বেশি আছে, এই জন্য সবার মধ্যে মাইনাস সাইড থাকার কারণে ডাবল মাইনাস এক জায়গা হইলে প্লাস হয় সাধারণত। তো এগুলোকে আপনারা লিখে নিতেছেন? জি স্যার, দেখতেছি আমরা। আচ্ছা, শুধু লিখে নিলে চলবে না, এই যে আমি যে সোর্স গুলো দিতেছি এই সোর্স গুলোর উপরে কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা নেব। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, যে কারণে 3-4টা পরীক্ষা নিলেই কিন্তু আপনি পুরো ফুল ফিট হয়ে গেলেন। যে এগুলোই কিন্তু সিলেবাস মুসলাম। আমরা অলরেডি কিন্তু আমরা 10টার উপরে কিন্তু অলরেডি চলে গেছি আমরা মুসলাম। যা লিখছি আমি মুছে ফেললাম। জি স্যার। ওকে স্যার। স্যার পরীক্ষা কি দিন 60 তে দিবেন নাকি আমাদের আরেকটা পর গ্রেড আগে ক্লাস গ্রেড 60 তে যারা আসছে, অটোমেটিক্যালি গ্রেড 60 তে যারা আসছে আমাদের কথায় বা আমাদের দাওয়াতে যারা আসছে, ঠিক আছে, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা উচিত। পরীক্ষাটা আমরা 60 তে নেব, বরাবর অসুবিধা কি? পরীক্ষাটা সে দিল, সিলেবাসটা সে দেখলো, তাই না? সে তাতে মনে করেন যে তার একটু উপকার হইলো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন আমরা আরো কিছু লিখবো। এখানে ধরেন আমি কয় নাম্বার পর্যন্ত লিখছিলাম? 3 নাকি 4? 2 নাম্বার স্যার। আচ্ছা, এখন আমি 3 নাম্বার লিখবো। 3 নাম্বার বলতে এখানে আমরা কিছু নির্দেশক দিব। নির্দেশক মানে আপনার যারা নাটকের নির্দেশনার কাজ করে, অর্থাৎ নাটক পরিচালনা করে, পর্দার আড়ালে যে থাকে, অর্থাৎ নাটকটা অভিনয়ের জন্য অভিনয় বা অভিনেতা শিল্পীদের যে সাহায্য করে সে কিন্তু নাটক নির্দেশক, যাকে বলা হয় কি ডিরেক্টরস, পরিচালক আর কি। নাটক নির্দেশক যে নির্দেশনা প্রদান করে, এরকম নির্দেশক আছে আমাদের কয়েকজন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আব্দুল্লাহ আল মামুন নাম শুনছি আমরা বোধ হয়, আব্দুল্লাহ আল মামুন। এখন আপনাকে পড়তে হবে আব্দুল্লাহ আল মামুন কোন কোন নাটকের নির্দেশনা দিয়েছেন। নাসিরউদ্দিন ইউসুফ, নাসিরউদ্দিন ইউসুফ, আরেকটা হলো সৈয়দ জামিল হোসেন। স্যার এটা কি নাম বললেন? কোনটা? যে জামিল হোসেনের আগে যেটা কি বললেন? সৈয়দ না? সৈয়দ জামিল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, নাসিরউদ্দিন ইউসুফ আর সৈয়দ জামিল হোসেন। এরাই সাধারণত বিভিন্ন নাট্যাঙ্গনে নির্দেশনা দিয়ে থাকছে আমাদের বাংলাদেশে। এরা প্রধান ব্যক্তিত্ব, ঠিক আছে। এদের মধ্য থেকে এইভাবে আসে, যেমন ও অমুক নাটকটি কে নির্দেশনা দিয়েছে, আব্দুল্লাহ আল মামুন, নাসিরউদ্দিন ইউসুফ, সৈয়দ জামিল হোসেন, এদের নির্দেশনা সবচেয়ে বেশি এসে থাকে, ঠিক আছে। এর মধ্যে থেকে আপনি যে প্রশ্নটা পাবেন, এখান থেকে প্রশ্ন পাবেন হলো একটা, এবং পাবেন সেটা, প্রশ্ন পাবেন একটা কিন্তু পাবেন সেটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো আমি আরেকটা জিনিস নিয়ে আসবো, উপজাতি, যেটা আমরা বলি নৃগোষ্ঠী। উপজাতি সংক্রান্ত আমাদের আগের বলে, সেটা হলো তাদের যে উৎসব, প্রধান প্রধান উৎসব, তারপরে হলো তাদের অবস্থান, মানে তারা কোন এলাকায় বাস করে। আচ্ছা, তারপরে হলো তাদের ধরন, মানে তান্ত্রিক। আমি এই বিষয়টা বলে তান্ত্রিক সরাসরি লিখে দিলাম যাতে আপনার ঝামেলা না হয়, এবং তাদের ধর্ম, ঠিক আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে এবং ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত যে আপনার প্রদেশগুলো আছে, এই সমস্ত প্রদেশগুলো ক্ষেত্রে উল্লেখযোগ্য। এখানে উৎসব বলতে আমরা বুঝতেছি বড় বড় ধরনের, তারা অনেক সময় মেলা করে, উৎসব করে, তাদের ফেস্টিভ্যাল গুলো।
আর অবস্থান বলতে তারা কোন জায়গায় বাস করে, আর তান্ত্রিক বলতে তাদের যে পরিবারটা সেটাকে পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক এই বোঝায়। এটাই হলো তান্ত্রিক। তান্ত্রিক মানে তন্ত্র মন্ত্র বা জাদু টাদু কোনো কিছু মনে করবেন না। স্যার আমি তো প্রথমে ধারণা করেছিলাম। অর্থাৎ ওনারা কি পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক, ঠিক আছে। তো এখান থেকে জেনারেলি আপনার দুটি প্রশ্ন আসে, সাধারণত দেখা যায় দুইটা প্রশ্ন আসে সাধারণত। আচ্ছা, এরপরে স্যার, আসে এই উপজাতি যদি আমাদের যে একটা গ্রুপে আছে পিডিএফ, স্যার এটা করলে হবে না? ওইটা করলেই হবে, ওইটা করলেই হবে, একই একই, এমনি তেমন কিছু না, বুঝছেন না? তাহলে আমাকে দিও। আচ্ছা, এরপরে আসেন একটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন আমি একবারে দিয়ে দিচ্ছি, ডিরেক্ট প্রশ্নটা খেয়াল করেন। 2020 সালে 2020 সালে অথবা 2021 সালে যদি দিয়ে সালে এখনো দেয় নাই, 2020 সালে অথবা 2021 সালে নাট্য শিল্পী অবদানের জন্য 21 পদক, নাট্য শিল্প অবদানের জন্য 21 পদক। ঠিক আছে, এই হলো গেল একটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো একটা এই ধরনের প্রশ্ন আছে যে সংস্কৃতিতে স্বাধীনতা পদক, সংস্কৃতিতে স্বাধীনতা পদক, এটাও কিন্তু 2020 বা 21 দুটার যে কোনো একটা হতে পারে। 2020 সম্ভাবনা বেশি, 21 যেহেতু এখনো কেউ পদক পায় নাই, যদি পায় আসে তখন 21 কমন, আর যদি না পায় থাকে তাহলে 20 কমন। তো আমরা 21 আর 20 দুটোই করে ফেলবো। হ্যাঁ, কে পেয়েছেন? আল্লাহ চাইলে এখান থেকে এই দুটো প্রশ্নই আসবে, এটা কিন্তু আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ 2020 সালে নাট্য শিল্পে অবদানের জন্য 21 পদক লাভ করেছেন কে, 21 পদক পেয়েছেন কে, অথবা সংস্কৃতিতে স্বাধীনতা পদক 2020-21 কে পেয়েছেন। তার মানে এখানে প্রশ্ন কিন্তু দুইটা, এবং দুইটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্নই আসবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, কারণ আসে বরাবরই গেলে আসে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা কিন্তু বুঝতে পারতেছি আমরা আমাদের পরিধি কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। আপনারা একটু হিসাব করে দেখবেন কি কয়টা হয়েছে এই পর্যন্ত, 5 নাম্বার পর্যন্ত ছোট সংখ্যাটা ধরবেন। প্রশ্ন কয়টা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনাদের আসার মতো প্রশ্ন কয়টা হয়েছে? 2টা, 4টা, 5টা। 2টা, 4টা, 5টা, 5টা, আর যেখানে 7টা 8টা আছে ওখানে 7টা ধরবেন। 13টা, 13 মানে 12, 12 আর 5 17টা স্যার। 17টা, প্রায় পাশের কাছাকাছি কিন্তু আপনি চলে গেছেন। আপনি তো বুঝতেছেন কথাটা? জি স্যার। জি স্যার। এরপরে দেখেন আপনার যারা ছবি আঁকে, খেয়াল করেন, এটা আমি কত নাম্বার আসছি, আমি 5-6 নাম্বার। 6 নম্বর স্যার। আচ্ছা, যারা ছবি আঁকে যাদেরকে বলা হয় চিত্রশিল্পী। এই চিত্রশিল্পী এই অঙ্গটার মধ্যে কয়েকজন লোক আছে, যেমন জয়নুল আবেদিন, নাম শুনছেন আপনারা অবশ্যই। জি স্যার। জয়নুল আবেদিনের যে ছবি আঁকা বলে চিত্রকর্ম বলে, এখানে অল্প কয়েকটা খুবই ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেমন মনোপরা 70, ঠিক আছে, মই দেওয়া, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ না চিত্রকর্ম, মেডোনা 43, মেডোনা 43, এই ধরনের গুরুত্বপূর্ণ কয়েকটা রয়েছে, খুব বেশি না কিন্তু, ঠিক আছে। জয়নুল আবেদিন এক, তারপরে দেখেন লিওনার্দো দা ভিঞ্চি, এবারটা কিন্তু কোন জায়গার? আমাদের দেশের নাম নয়। নামই কেমন যেন ক্যারাবেরা।
লিওনার্দো দা ভিঞ্চি। ঠিক আছে, এরপর হলো এস এম সুলতান। এস এম সুলতান, উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আছে। আচ্ছা, তারপরে হলো সত্যজিৎ রায়। বিখ্যাত কার্টুনিস্ট কিন্তু সত্যজিৎ রায়। ঠিক আছে, স্যার শাহাবুদ্দিন। মিনারাজ নাকি? হ্যাঁ, স্যার মিনারাজ হচ্ছে সত্যজিৎ রায় না স্যার? হুম, স্যার শাহাবুদ্দিন। সত্যজিৎ রায়ের আরেকটা কি লিখছেন যে? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বলতেছি, আমি সবগুলো বলে দিচ্ছি। জয়নুল আবেদিন, লিওনার্দো দা ভিঞ্চি, এস এম সুলতান, সত্যজিৎ রায়, শাহাবুদ্দিন। কি লিখেছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখান থেকে সাধারণত তিনটি প্রশ্ন থাকে, জেনারেল। মানে জয়নুল আবেদিন কম্পালসারি 100-তে 100, জয়নুল আবেদিন। লিওনার্দো দা ভিঞ্চি কম্পালসারি, ঠিক আছে, 100-তে 100। এস এম সুলতান, সত্যজিৎ রায় আর শাহাবুদ্দিন আহমেদ, এর মধ্যে থেকে সত্যজিৎ রায় থেকে বেশি নক করে ওনারা। মানে সত্যজিৎ রায়টা অনেক ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট। জয়নুল আবেদিন, লিওনার্দো দা ভিঞ্চি এরা কিন্তু কম্পালসারি, মাপ নাই। জয়নুল আবেদিন থেকে প্রশ্ন হবে না এরকম কোন চারুকলা বা নাট্যকলা ইউনিট হয় না, ঠিক আছে, কোন ইউনিভার্সিটিতেই না। সাধারণত এর প্রশ্ন থাকতেই হবে, থাকতেই হবে, না থাকলে প্রশ্নের মানটাও থাকে না। তাই জয়নুল আবেদিন, লিওনার্দো দা ভিঞ্চি, এস এম সুলতান, সত্যজিৎ রায়, শাহাবুদ্দিন আহমেদ, এই গেল হলো আপনার একটা আইটেম। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরে চলে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা এমনি সাধারণ জ্ঞানের মধ্যে যে জিনিসগুলো করি, ভাস্কর্য। হ্যাঁ, এই যে ভাস্কর্য, এই ভাস্কর্য থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকে সাধারণত। ভাস্কর্য, এখন ভাস্কর্য বলতে হলো আমরা তো চিনি যে আমরা এমনি সি ইউনিটের জন্য, বি ইউনিটের জন্য, অন্যান্য ইউনিটের জন্য বা সাধারণ জ্ঞান রিলেটেড যে ভাস্কর্যগুলো আমরা সাধারণত যেগুলো পড়ি সেগুলোর কথাই কিন্তু আমি বলতেছি, যে অমুক ভাস্কর্যের নির্মাতাকে, অমুক ভাস্কর্যর এইটা করছে কে, ওইটা করছে কে, এরকম কিন্তু থাকে কিন্তু, তাই না? যেমন মনে করেন যে একটা ভাস্কর্য বললো, এই ভাস্কর্যের স্কাল্পটর বা লোকটা কে, এটা কে নির্মাণ করছে, ঠিক আছে। এই ধরনের ভাস্কর্য কথাটা কি বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, এরপরে খেয়াল করেন দেশাত্মবোধক গানের রচয়িতা। এখান থেকে দুটি প্রশ্ন অবশ্যই পাবেন বরাবর। এখন দেশাত্মবোধক গান তো আমরা বুঝি, পায়ের আওয়াজ শোনা যায়, সবগুলো জানালা খুলে দাও, ঠিক আছে। এই ধরনের দেশাত্মবোধক যে গানগুলো আছে, এই ধরনের দেশাত্মবোধক যে কয়েকটা গান আছে, এখানে খুব বেশি না কিন্তু 20টা-25টা গানের মধ্যে থেকে প্রত্যেক বছরই দেখা যায় 2-3টা প্রশ্ন এখানে এসে থাকে। আমার সবগুলো আছে আমার কাছে। হ্যাঁ বাংলাদেশ চিত্র এগুলো সবগুলো দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বলতেছে আমার গান রক্তে রাগানো, এটাও তো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেশাত্মবোধক যে গানগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো নৃত্যগীত। নৃত্যগীত, এখন নৃত্যগীত বলতে নাচের সাথে সাথে যে গান, নাচের সাথে সাথে যে গান, এদেরকে বলা হয় নৃত্যগীত। এই ধরনের কয়েক ধরনের নৃত্যগীত আমাদের কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে। কয়েকটা ধরনের নৃত্যগীত, যেমন মনে করেন জারি গান, এটা কিন্তু একটা নৃত্যগীত, যে কারবালায় সংঘটিত যে বিশাল যুদ্ধের অবতারণা হয়েছিল ইমাম বংশের বিরুদ্ধে, যে ইয়াজিদের আক্রোশে যেটা হয়েছিল, এটা মনে করেন যে জারি গানের মাধ্যমে নাচের তালে তালে বিভিন্ন অঞ্চলে গাওয়া হয়। এটা একটা নৃত্যগীত।
ঘেটু গান এটা একটা নৃত্যগীত, কখনো কখনো কবি গানকেও নৃত্যগীতের আওতায় ধরা হয়, ঠিক আছে। এরকম যে কয়টা নৃত্যগীত আছে ব্রাদার, এই নৃত্যগীত থেকে জেনারেলি চারুকলা ইউনিটে দুইটা প্রশ্ন পাবেন বরাবর। চারুকলা তার শাড়ি গানটাও কি নৃত্যগীতের ইয়েতে হবে স্যার? হ্যাঁ, এটা আওতায় পড়ে কিন্তু একটু এটা আঞ্চলিক গানের মধ্যে পড়ে কিছুটা। তবে নৃত্যগীতের যদি আপনারা এই না পান, নৃত্যগীতের তালিকা যদি পেয়ে যাবেন আপনারা, সমস্যা নাই। যদি না পান আমি আপনাদেরকে সহযোগিতা করব, সমস্যা নেই। তালিকা পাবো কোথায় স্যার? নৃত্যগীতে প্রথম মানে আপনার কাছ থেকে শুনতেছি। আরে বাপু, নৃত্যগীত লিখে সার্চ দিলেই তো কত নৃত্যগীতের নাম চলে আসবো, অবশ্য নাকি সব চলে আসবো। নৃত্যগীত কি কি অল্প কয়টা আছে, 10-15 আইটেম আছে, বাস হয়ে যাবে। তারপরে না পাইলে আমি তো আছে দিয়ে দেবো। জি স্যার, আপনি তো আছেন। হ্যাঁ, তবে একটা কথা খেয়াল করেন, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় C1 ইউনিটে যারা অ্যাপ্লাই করবে তারা যদি এই তথ্যগুলো না জানে, ঠিক আছে, তাহলে কিন্তু তার জন্য C1 ইউনিটে চান্স পাওয়াটা অনেকটাই কষ্টকর হবে। তথ্যগুলো জানতে হবে, কি ধরনের প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে। সো ইম্পর্টেন্ট না, কি বলেন আপনারা? ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এরপরে আমি 10 নাম্বারটা লিখতেছি। দেখেন দেখেন খুব ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, এরপর হলো রং। রং, এই রং থেকে সাধারণত একটা বা দুইটা প্রশ্ন থাকবে। জি স্যার। মানে রং বলতে স্যার, লাল আর নীল মিশাইলে কি হয়, সাদা আর কালো মিশাইলে কি হয়, হলুদ আর সাদা মিশাইলে কি হয়, ঠিক আছে, অথবা ওই জায়গায় কোন রং আছে, তমুক জায়গায় কোন রং আছে, এই রিলেটেড যে কোশ্চেন গুলা, সেই কোশ্চেন গুলো সাথে কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই রং রিলেটেড কিছু প্রশ্ন থাকে আমাদের। আচ্ছা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যার এগুলো কই পাবো? আরে আমি আসি তো বাবু, যেগুলা আছে সেগুলা পড়তে থাকে, যেগুলা আছে না, তুমি বুঝো না কেন? আচ্ছা, এরপরে দেখেন প্রত্নতত্ত্ব থেকে খুঁজে পেলে কিছু বাজার থেকে রং কিনে নিয়ে এসে মিশাই মিশাই দেখবো। মসজিদের অবস্থান আর হলো মসজিদের অবস্থান ও প্রতিষ্ঠাতা। স্যার, মসজিদের অবস্থান এটা কি পুরাতন স্যার? এবং স্যার আমি একটু বলতেছি, জাদুঘরের অবস্থান ও প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এখান থেকে অবশ্যই দুটি প্রশ্ন পাবেন। মসজিদের অবস্থান বলতে বোঝাইতেছে যেমন তারা মসজিদ কোথায় অবস্থিত, তার প্রতিষ্ঠাতা কে, যেমন বাঘা মসজিদ কোথায় অবস্থিত, তার প্রতিষ্ঠাতা কে, ঠিক আছে। আর মনে করেন যে জাদুঘর, হ্যাঁ, যেমন লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, এর প্রতিষ্ঠাতা কে, এই ধরনের কয়েকটা। এটা আমরা প্রত্নতত্ত্ব সাইট থেকে যে মনে করেন যে সাইটটা স্টার্ট করছে না, মুগুলে আর কিচ্ছু না। আপনি কি বুঝতে পারছেন? তবে মসজিদের অবস্থান ও প্রতিষ্ঠাতা এবং জাদুঘরের অবস্থান ও প্রতিষ্ঠাতা নিয়ে আমাদের একটা তালিকা অলরেডি তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে। এর বাইরে থেকে আসা আদৌ সম্ভব না, পাইব কই? চিন্তা করি না, বই তো মেকিং হচ্ছে স্যার। ঠিক আছে, জি জি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় লিখব, মনোগ্রাম। মানে সিলমোহর স্যার। মনোগ্রাম বা সিলমোহর মানে একই নাম কিন্তু, অথবা লোগো, ঠিক আছে। এই রিলেটেড দুটি প্রশ্ন পাবেন। মানে বিষয়টা হলো এখান থেকে একটা একদম 100% বলে দিতেছি, মানে 100% বলা ঠিক না, 100% তো মৃত্যু, ঠিক আছে। তো 99.99% 01% বাদ রাখলাম। সেটা হলো মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? কি? মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে?
সভ্যচারী হাজরা সব্যসাচী না, সব্যসাচী হাজরা। সব্যসাচী হাজরা, ঠিক আছে? মানে এই প্রশ্নটা কিন্তু আপনি এখানে ধৈর্যই রাখতে পারেন, এটা ইনশাআল্লাহ এটা ধৈর্যই রাখতে পারেন। এটা হলো মনোগ্রাম, যেমন এটা একটু কম চাপ পড়ছে আর কি। হ্যাঁ, 1 টাকার নোটের মনোগ্রাম বা সিলমোহর, 10 টাকার নোটের মনোগ্রামে কি কি আছে এটা বানাইছিল কেরা, 100 টাকার নোটের মনোগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার মনোগ্রাম, এই মুক্তমুখী গেলে কিন্তু বিশেষ করে মনোগ্রাম, সিলমোহর, লোগো, দুইটা প্রশ্ন এগুলোর মধ্যে থেকে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করতেছি। এই যে আপনারা এখন একটা জিনিস জানার চেষ্টা করবেন, চিত্র জিনিসটা কি, কাকে বলে, ঠিক আছে? ফ্যাশন জিনিসটা কি, এটা কাকে বলে, ঠিক আছে? ছবি এটা কাকে বলে? এই যে ছবি, এই রিলেটেড আপনারা সাধারণত মানে এই রিলেটেড চিত্র, ফ্যাশন, ছবি, ঠিক আছে, এই রিলেটেড 2 থেকে 3টি প্রশ্ন পাবেন। চিত্র, ফ্যাশন, ছবি জিনিসগুলো কি আসলে, ঠিক আছে? অর্থাৎ এই সমস্ত আপনাদের অনেক প্রশ্ন করে থাকে সাধারণত। আর এই জিনিসগুলো কি, চিত্র কি, ফ্যাশন কি, ছবি কি, ঠিক আছে? মানে এখানে চিত্র কি, ফ্যাশন কি, ছবি কি, চিত্র কয় ধরনের, ফ্যাশন কয় ধরনের, ছবি কয় ধরনের, যে এটা কি একটা, এইটা কি, যেমন মনে করেন যে চিত্রপটের চিত্র বা পটটা কি, অথবা দৃশ্যপটের পটটা কি, এই যে বিষয়গুলো, এই ধরনের রিলেটেড প্রশ্ন পাবেন চিত্র, ফ্যাশন, ছবি, ঠিক আছে? তো আমি রিলেশনগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো, যেটা যেটা আপনারা বুঝতেছেন ওয়েলকাম, আর যেটা যেটা বুঝতেছেন না সেটা আমি আপনাদেরকে লিখে দেব। যেটা আপনার পক্ষে সম্ভব আপনি করে ফেললেন, যেটা আপনার পক্ষে সম্ভব না আমরা আপনাকে হেল্প করব। আচ্ছা, এই পর্যন্ত মুছে ফেলি। লিখছি কত নাম্বার পর্যন্ত গেছিলাম ভাই? 13 নাম্বার স্যার। 13। আচ্ছা, আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা প্রশ্ন থাকে। এখন আমি লিখবো 13 নাম্বার না 14 নাম্বার? 14। আচ্ছা, বিষয়টা খেয়াল করেন। নাট্যমঞ্চ একটা শব্দ, জি। ও অভিনেতা, অভিনেত্রী, অভিনেতা, অভিনেত্রী সংক্রান্ত ব্যবহৃত শব্দগুলি কি, এই ধরনের প্রশ্ন আসবে। কি শব্দগুলি কি, এই ধরনের প্রশ্ন আসবে। এখান থেকে 2টি প্রশ্ন কনফার্ম আসেই সাধারণত। মানে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি আসলে কি। যেমন আপনি ধরেন একটা নাটক করবেন, আপনারা কি কি কখনো নাটক করেছেন এলাকায়? করছি স্যার। আচ্ছা, যখন আপনি নাটক করতেছেন আপনি খেয়াল করেন, দেখবেন যে আপনার এই স্টেজে আসার আগে, আপনি যখন স্টেজে উঠবেন, স্টেজে আসার আগে স্টেজের চারদিক দিয়ে বা একটা দিক দিয়ে কিন্তু একটা পর্দা থাকে, তাই না? একদম শুরুতে যে পর্দাটা থাকে, এই পর্দাটা যখন সম্মুখে অর্থাৎ মঞ্চের সামনে যে পর্দাটা থাকে, এই সব পর্দাটা সরাইয়া যখন দেয়, তখনই কিন্তু আপনার অভিনেতা বা অভিনেত্রী মঞ্চে প্রবেশ করে, ঠিক আছে? এই যে আপনার পর্দাটা, সম্মুখের যে পর্দাটা, এই পর্দাটার নাম হলো জবনিকা। নাম শুনছেন আপনারা? জবনিকা। হ্যাঁ, জবনিকা, অন্তে জব দন্তে নয় শিকার কয়কারে কাজ, জবনিকা। ওই যে অনেকেই বলে না, প্রথমে নাটকের জবনিকা, এখন আমরা নাটকের জবনিকা উত্তোলন করব, ঠিক আছে? এই যে এমনি বক্তব্য যায় না। সুধীবৃন্দ, আপনারা যারা আজকে আমাদের নাটক উপভোগ করতে যাচ্ছেন, এই নাটকে প্রধান প্রধান চরিত্রে যারা অভিনয় করছেন, তার সেই শিল্পীদের সাথে আমি এখনই আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের জবনিকা উন্মোচনের মাধ্যমে। ধন্যবাদ সকলকে। নাম বলেন স্যার। ঠিক আছে, এইভাবে কিন্তু মনে করেন যে আপনার কঠিন স্যার, অসাম। এইভাবে কিন্তু জবনিকা উন্মোচন শিখাই দিবেন, বাইরের সব অনেক কিছু শিখাই দিবেন। আচ্ছা, কঠিন। এই যে যে আপনার বিষয়টা জবনিকা, এই যে একটা শব্দ যেমন আছে, আপনি দেখবেন সিরাজউদ্দৌলা
নাটকের ওইখানে যেখানে লেখা আছে দৃশ্য, লেখা আছে অঙ্ক, তারপরে লেখা আছে তারিখ, তারপরে লেখা আছে যবনিকা উন্মোচন, লেখা আছে যবনিকা উন্মোচনের পূর্বে, লেখা আছে যবনিকা উন্মোচনের পরে। এই যে যবনিকা শব্দটা আমরা পাইতেছি, কি এটা আসলে, তাই না? তো এই যে বিষয়টা জানা, এটা কিন্তু আপনার কি এই জায়গার কিন্তু একটা চমৎকার মানের একটা প্রশ্ন। আচ্ছা, আর একটা আছে, যেমন ধরেন আপনি যে জায়গায়, অর্থাৎ এই মঞ্চে প্রবেশ করার আগে, ঠিক আছে, মঞ্চে প্রবেশ করার আগে আপনি যে জায়গায় অবস্থান করতেছেন, অর্থাৎ সাজতেছেন, ভালোভাবে সাজগোজ করলেন, অর্থাৎ আপনি মঞ্চে প্রবেশ করবেন, তার জন্য আপনি সাজতেছেন, হ্যাঁ, ড্রেসিং রুম স্যার। হ্যাঁ, ড্রেসিং রুম যেটাকে আমরা বলি, কিন্তু আমাদের নাটকের ভাষায় ওটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় গ্রিন রুম, গ্রিন রুম, ঠিক আছে, আর বাংলায় বলা হয় সাজঘর, ঠিক আছে। অনেক সময় এরকম প্রশ্ন আসে, গ্রিন রুম এই শব্দটির অর্থ কি? আপনার তো মনে হয় এটা পারিভাষিক শব্দ আছে, কিন্তু আসলে তো তা না। তার মানে বিষয়টা হলো নাট্যমঞ্চ ও অভিনেতা বা অভিনেত্রী সংক্রান্ত ব্যবহৃত শব্দগুলি কি কি, এই যে অমুক শব্দটা কি, এটার অর্থ কি, এই ধরনের চায় থাকে। এই ধরনের এই রিলেটেড শব্দ আছে হলো আপনার 35 থেকে 40টা শব্দ আছে, খুব বেশি না কিন্তু, 35 থেকে 40টা শব্দ আছে, তার মধ্যে থেকে 2টা আসে। তার মানে আমরা সারা দুনিয়া পড়েও কোনো লাভ নাই, ঠিক আছে। আর বুঝে যদি পড়ি, এই যে আমি যে কথাগুলো বলতেছি, এর সাথে আপনি প্রশ্ন ব্যাংক মেলাই দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমরা কি করতেছি, ঠিক আছে। এরপরে হলো আমরা আরেকটা বিষয় দেব, যে আপনার মাথায় রাখবেন, এখানে আমাদের বেশ পরিমাণ হয়ে গেলে কিন্তু আমি একটু মনে করেন যে যবনিকা টান দেবো, আজকে মনে করেন যে উন্মোচন করব। দেখেন, আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাট্য সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, একটা খেয়াল করেন। যেমন আমাদের জনপ্রিয় নায়ক যে ছিলেন, চলে গেছে, জনপ্রিয় নায়ক মান্না। তারপরে এখনো আমাদের অনেক জনপ্রিয় একজন নায়ক আছে, ব্যবসা সফল নায়ক, যেমন ইলিয়াস কাঞ্চন। আগেকার নায়কগুলোর কথা বলতেছি। নায়ক রাজ, আপনার আছে হলো, ওনার নাম কি জানো, নায়ক রাজ রাজা, উনি মনে হয় চলে গেছে। তো এই যে এরা কিন্তু সরাসরি চিত্র জগতে খুবই কম প্রবেশ করছে। প্রথমে এরা কোনো যাত্রা মঞ্চে অথবা নাট্য মঞ্চে অভিনয়ের মাধ্যমে, যাত্রা মঞ্চে অথবা নাট্য মঞ্চে অভিনয়ের মাধ্যমে সেখান থেকে ভালো করে চিত্র জগতে বা চলচ্চিত্রে তারা কিন্তু প্রবেশ করেছে। তো এরকম আমাদের বাংলাদেশে বড় বড় নাটকের থিয়েটার আছে, নাট্য থিয়েটার যেগুলা বলা হয়, যে নাট্য গোষ্ঠী আছে। যেমন আমরা মনে করি যে ঢাকা নাট্য গোষ্ঠী, ঢাকা সাংস্কৃতিক নাট্য গোষ্ঠী, ঠিক আছে, অথবা মহদেবপুর ইউনিয়ন নাট্য গোষ্ঠী, এরকম কিন্তু একটা নাট্য গোষ্ঠী আছে, অথবা এরকম দেখা যায় চরতেলে নাট্য গোষ্ঠীর সৌজন্যে। এইভাবে আপনি মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাট্য গোষ্ঠীর কথা আমরা শুনে থাকি। তো এরকম আমাদের দেশেও কিন্তু এরকম কতগুলো নাট্য গোষ্ঠী আছে, হ্যাঁ। সেইগুলোর মধ্যে যে আপনার, আমি এখানে বলতেছি বিভিন্ন নাট্য সম্প্রদায়ের নাম, অল্প কটা আছে কিন্তু, আছে 15-16টা। তাদের সারা জাগানো নাটকের নাম। নাটকের নাম যেমন আমি বলতেছি, যেমন চারপাড়া নাট্য গোষ্ঠীর উদ্যোগে, চারপাড়া নাট্য গোষ্ঠী একটা নাট্য গোষ্ঠীর নাম আছে, চারপাড়া নাট্য গোষ্ঠীর উদ্যোগে আপনার শহীদ কারবালা যে নাটকটা, এই নাটকটা খুবই জনপ্রিয়তা লাভ করছিল একটা সময়, ঠিক আছে। আমরাও কিন্তু ওই ছোটবেলায় সারা রাত জায়গা, দেখা গেছে যে রাত 10টার সময় শুরু হয়েছে, সকাল 8টায় শেষ হয়েছে, হ্যাঁ, পুরো সময়টা নাটকটা উপভোগ করছি, অনেক ভালো লাগছে, ঠিক আছে। এখন যদি ওইগুলো উঠে যেতেছে, এখন আপনার সব জায়গায় আপনি ওপেন করলেই সবকিছু পাইতেছে। তো এইখানে আমি বলতেছি বিভিন্ন নাট্য সম্প্রদায়ের নাম, তাদের সারা জাগানো নাটকের নাম, আর ওই যে নাটকটা, ওই নাটকটার মঞ্চায়নের স্থান, মঞ্চায়নের স্থান,
অনির্দেশক, অর্থাৎ ওই নাটকটার নির্দেশনা কে দিয়েছেন? নির্দেশক। এই রিলেটেড এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাওয়া যায়, তো আমি 2টা লিখলাম। এখন নাট্য সম্প্রদায়ের নাম যদি আপনার জানা না থাকে ভাই আমাকে বলে দিতে হবে, এই আর কি, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এটা কি লেখেন স্যার? মঞ্চায়নের মঞ্চায়নের স্থান মানে এটা কোন জায়গা মঞ্চস্থ হয়েছিল, ঠিক আছে? যেমন ঢাকা নাট্য থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল। হ্যাঁ, একটা ভালো নাটক, সেটার নাম হলো গ্যালিলিও, ঠিক আছে? এটা নাটক মঞ্চস্থ হয়েছিল, একটা সারা জাগানো নাটক, ঠিক আছে? সেটার নির্দেশক কে ছিলেন, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। তবে আপনি যখন সোর্সটা বুঝতেছেন, উৎস যখন আপনি বুঝতেছেন, পথ যখন আপনি দেখছেন, খুঁজে পাওয়া কিন্তু সম্ভব। আর যদি আমরা পথে না পাই তখন কিন্তু আমাদের খুঁজে পাওয়ার ওইরকম কোনো থাকে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো ভাই, যে আমাদের এই গান বাজনা গাওয়ার জন্য বা গান বাজনা করার জন্য আমাদের কিন্তু কিছু বাদ্যযন্ত্র দরকার, ঠিক আছে? বিশেষ করে বাদ্যযন্ত্রের নাম 1, 2 হলো তৈরির উপাদান। যেমন ঢোল কি দিয়ে বানাইছে, ঠিক আছে? এবং বাদ্যযন্ত্রের গঠন। গঠন যেমন আপনি মনে করেন যে একতারা, সেতারা, দোতারা, তবলা, হ্যাঁ, এই যে যে আপনার এগুলো আছে বাদ্যযন্ত্রের নাম আছে, এগুলো বানাইছে কি দিয়ে? তৈরির উপাদান। কোনোটা বানাইছে বাঁশ দিয়ে, কোনোটা বানাইছে বেত দিয়ে, কোনোটা বানাইছে কাঠ দিয়ে, কোনোটা বানাইছে সুতা দিয়ে, কোনোটা বানাইছে চামড়া দিয়ে, এগুলা কিন্তু তৈরির উপাদান। এরপরে গঠন বা যন্ত্রের গঠন দেখা যাচ্ছে, গঠন বলতে কি, যে কোনোটার মধ্যে চামড়াটা গোল আকারে বসানো হয়েছে, আচ্ছা, কোনোটার মধ্যে আপনার কিছু সুতা বা গুণা জাতীয় জিনিস এভাবে টাঙ্গায় দেওয়া হয়েছে। এই যে যে গঠনগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। বাদ্যযন্ত্রের নাম, তৈরির উপাদান, বাদ্যযন্ত্রের গঠন। ভেরি নাইস, ঠিক আছে? এখান থেকে অবশ্যই আপনি 2টি প্রশ্ন পাবেন আল্লাহ চাইলে। আচ্ছা, এখন আপনারা গুণেন তো মোট কয়টা হয়েছে? এটা কি সিওন বেস ক্লাস দিতেছে? জি, এটা কি সিওনের উপর আলোচনা হইতেছে? সিওনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো সিওনের উপর আলোচনা হইতেছে। দিছে। আচ্ছা, কেউ একটু আমাকে গুণে স্যার বলেন। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু গুণে একটু বলেন কয়টা হয়েছে। আচ্ছা স্যার, 40টা হয়ে গেছে, প্রায় 40টা হয়ে গেছে, হ্যাঁ, 40টা হয়ে গেছে প্রায়। প্রায় হয়ে গেছে শেয়ার না করে হয়ে গেছে? বলবো। হ্যাঁ, শিওর করে একটা দুইটা দিছে, ওটাতে 2টা করে প্রায় 40টা একদম 100%। অর্থাৎ আমি এই পর্যন্ত যে 16টা আইটেম দিলাম, এই 16টা আইটেমের মধ্যে থেকে আপনি কনফার্ম 40টা কমন পাবেন। কথাটা বুঝছেন? অর্থাৎ আল্লাহ যদি চায়, এর মধ্যে থেকে আল্লাহ যদি চায় 40টা কমন পাবেন, ঠিক আছে? এরপরে বাকি আর 20টার জন্য আমরা যেটা পড়ব, ঠিক আছে? সেখানে আপনার একটা জিনিস আমি এখানে অ্যাড করে দিতেছি, এটা জিনিসটা অ্যাড করে নেন, সেটা হলো চলচ্চিত্র জগৎ। চলচ্চিত্র, ঠিক আছে? এই চলচ্চিত্র থেকে 2টা প্রশ্ন হবে। চলচ্চিত্র যেমন অমুক চলচ্চিত্র পুরো মানে ওরা 11 জন, এটা পরিচালক কে, ঠিক আছে? আগুনের পরশমণি, এটার পরিচালক কে? মাটির ময়না, এটা পরিচালক কে, ঠিক আছে? এই ধরনের যে রিলেটেড প্রশ্ন আছে, এখানে আপনি কমপক্ষে 2টা প্রশ্ন উত্তর প্রশ্ন পাবেন। এই 17 পর্যন্তই আমি আজ লিখলাম, তো আশা করি 40টা হয়ে গেছে, ঠিক আছে? বাকি 20টা আপনার নাটক ও নাট্যতত্ত্ব থেকে যে বাকি 20টা, সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বাকিটা নিয়ে নেব, অথবা যদি আপনারা এভাবে সরাসরি লাইভ ক্লাস চান তার মাধ্যমে নেওয়া সম্ভব, যেমন চান আপনারা। ইউটিউবে ভিডিও দেন। আচ্ছা, মুশফিকুল্লাহ না? জি স্যার, ভালো আছে স্যার, ইউটিউবে দিয়ে। আচ্ছা, না আজকের যেটা, এটাও আমি ইউটিউবে দিয়ে দেবো। তবে এখানে আরো একটা বিষয়, যে C1 এর আপনার বাংলা, সেখানে আমার 12টা টপিকস লেখা আছে, খুব বেশি না।
ইংরেজিতে টোটালি আপনার 10টা টপিকস লেখা আছে, খুব বেশি না, যেগুলোর মধ্য থেকে সাধারণত C1 এ প্রশ্ন করে। বিশেষ করে C1 এর ইংরেজি যে প্রশ্নগুলো একেবারেই সোজা, প্যাসেজ থেকে থাকে 5টা। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ডাব্লিউএস, ফ্রেজ ক্লোজ এর ব্যবহার এখান থেকে 3টা থেকে 4টা প্রশ্ন থাকে। একটা ট্রান্সলেশন থাকে, স্পেলিং একটা থাকে, পজিশন অফ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অথবা ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে 2টা প্রশ্ন থাকে। একটা কানেক্টরস থাকে, একটা ওয়ার্ড থাকে, আর শেক্সপিয়ার থেকে একটা থাকে। শেক্সপিয়ারের নাটক আছে না, শেক্সপিয়ারের নাটক থেকে একটা থাকে, নাটক বা উপন্যাস থেকে। আর কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন থাকে। এই যে আমি যে কটা বললাম না, এই কটাই হলো আপনার C1 এর ইংরেজি সিলেবাস। স্যার একটা কথা স্যার, বলেন। স্যার সবচেয়ে ভালো হয় আপনার ইউটিউবে ভিডিওগুলো দিলে স্যার। স্যার পিক দিলেন, জি স্যার, জি স্যার, এরকম হ্যাঁ, আপনারা আমি ইংলিশের এটাই বাংলাটা করতে একটু চাইতেছি। লিখে দিন স্যার। স্যার আপনার যে